সরকার তো বলছে যে আপনারা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আছে, আপনারা আলেম ওলামারা এটা সুখে শান্তিতে আছে? এটা তো আপনারাই দেখতেছেন। না, আমরা দেখি না, আমরা আপনাদের আপনারা দেখতেছেন যেই পরিমাণ আলেমদেরকে নির্যাতন এই গত 2021 সালে 22 সালে করা হইল, বাংলাদেশের ইতিহাসে তো আর কোনো দিন করা হয়নি। এখন কি বলবো, আলেমরা কি ভালো আছে? একজন আলেম এই যে নির্বাচন করলো বরিশালে, তার উপর আঘাত করা হইল। এরকম বিভিন্নভাবে আলেমদের উপর, আলেমদের জানাজার অত ঠিক মতো পড়তে দেওয়া হয় না। এই হইলো অবস্থা। তা আমরা ভালো আছি কীভাবে বলবো? আপনারা তো একসময় কাউমি জননী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা আমাদের কোনো স্বীকৃত সিদ্ধান্ত না। এটা একজন ব্যক্তি দিচ্ছে, এটা ওনার বিষয়, এটা আমাদের বিষয়। দ্রব্যমূল্যের যে গতি, দ্রব্যমূল্যের যে অবস্থা বাংলাদেশে, সেইটাতে আসলে আপনাদের হেফাজত মানে আপনারা বাংলাদেশ খেলাফত করতে সেটাকে কিভাবে মূল্যায়ন? আমাদের 3 দফা দাবির মধ্যে একটা দফা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবি। আমরা বরাবরই এই যে তেল, গ্যাস, দ্রব্যমূল্য এগুলো নিয়ে কথা বলি, আন্দোলন করছি। আসলে তো এই সরকার জনগণের কথা শুনে না, এটা তো আপনি নিজেও বোঝার কথা। তারা তাদের একটা পলিসি আছে, যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে। এখন মানুষ সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, দ্রব্যমূল্য নিয়ে আমরা আজকেও কথা বলছি, বরাবরই কথা বলতেছি, কথা বলতেই থাকবো। দ্রব্যমূল্য নিয়ে মানুষ খুব কষ্টে আছে। দ্রব্যমূল্য কমানো উচিত, সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিষয়ে। বাংলাদেশ খেলাফত মজলিস সিংহের মতো বর্জন দিত, আমরা দেখতাম মামুনের থাকা অবস্থায়। এইটা কি শেষ? খেলাফত মজলিসের সেই গর্জন আমরা এখন আর দেখি না। মামুনুল হক সাহেবের গর্জন তো আর হবে না, যেহেতু উনি জেলে আছে। কিন্তু বর্তমানে যত ইসলামী দল আছে, তার মধ্যে সবচেয়ে সুচ্চার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসে আছে। কারণ মামুন সাহেবের গর্জন তো আর আমি দিতে পারবো না। বাকি আপনি দেখেন, গত 1-1.5 বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্যে সকল ইসলামী দলের চেয়ে আমি মনে করি সবচেয়ে বেশি সুচ্চার বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনগুলো। মানে বিষয়টা যেহেতু রাজনৈতিক দল, আপনারা রাজনীতি করছেন, সরকারের সাথে কোনো লিঙ্ক আপ কি আপনাদের আছে? আপনাদেরকে কিন্তু রাজপথে নামতে দিত না একটা সময়, এখন আবার নামতে দিচ্ছে, আপনারাও আন্দোলনে সমাবেশ করছেন। এটা আমাদেরকে না, শুধু সকল রাজনৈতিক দলের ব্যাপারেই সরকার একটু, যেহেতু নির্বাচন আসছে, তাদের অনেক পলিসি আছে, এখন একটু আইওয়াস দেখাইতে হবে। রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করতে পারছে, সেই সুবিধার, জাতীয় সুবিধার অংশে আমরাও পাইছি। আমরা আলাদাভাবে সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাই নাই। আপনারা ইসলাম বেস রাজনীতি করেন, আপনাদেরকে একটা আলাদা তকমা সবসময় সরকার দিয়ে আসছে, বা প্রগতিশীল যারা চিন্তা দিয়ে আসছে যে আপনারা জঙ্গি, মৌলবাদ। এই ধরনের ক্ষেত্রে আপনারা আপনাদের অবস্থান, আন্তর্জাতিক বা দেশীয় অবস্থানে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ? আমরা তো সব সময় দেখেন, আমাদের মূল মিডিয়ার জায়গা কিন্তু এগুলো না। আমাদের মূল মিডিয়ার জায়গা হলো মসজিদের মেম্বারগুলো। প্রত্যেকটা জুমায় মসজিদের মেম্বার জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা হয়, উগ্রবাদের বিরুদ্ধে কথা বলা হয়। আজকে ইসলামী প্রকৃত শিক্ষাটা কে দিচ্ছে? যদি আমাদের তৎপরতা না থাকতো, সরকারের সকল সংস্থা মিলেও জঙ্গিবাদ রোধ করতে পারত না। শুধুমাত্র আমরা মানুষের কাছে প্রকৃত ইসলামের মেসেজটা দেই বলে দেশে জঙ্গিবাদ নাই। আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করতে চাই, তবে কোনো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করে নয়, জনগণকে সাথে নিয়ে আমরা করতে চাই। আওয়ামী লীগ ইসলামের শত্রু না, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল। ধর্মনিরপেক্ষতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা পরিষ্কার কথা। মানুষকে সোচ্চার হইতে হবে। মানুষ যদি সোচ্চার না হয়, তাহলে মানুষ অধিকার বঞ্চিত হবে। যুগে যুগে এটাই। এখনও যদি মানুষ সোচ্চার হয়, মানুষ তাদের দাবিগুলি আদায় করতে পারবে, অধিকারগুলি ফিরে পাবে। এমনকি আগামী নির্বাচনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব জনগণের। জনগণ নামলে এটা হবে স্পষ্ট। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া আমরা নির্বাচনে যাব না, এটা আমাদের সিদ্ধান্ত। নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি হয়, তারপরে আমরা
ঐক্য করতে পারি, এককভাবেও নির্বাচন করতে পারি। আসলে তো দেশে এক নম্বর কথা আদৌ নির্বাচন হবে কি না এটা নিয়ে শঙ্কা আছে। 2 নম্বর হইল গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে নির্দলীয় সরকারের অধীনে হবে। তো সেই জায়গাটাই তো আশঙ্কা যে আসলে নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন হবে কিনা। যদি পরিবেশ হয়, আমাদের প্রথম টার্গেট হলো বৃহত্তর ইসলামী ঐক্য করে আমরা একটা নির্বাচন করব। আচ্ছা, আর যদি না হয় তাহলে কি করবেন? আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এখন নির্বাচনের বাকি আর মাত্র হাতে গোনা সেপ্টেম্বর মাস চলতেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস আছে। এখনো আপনারা ইসলামী ঐক্য করবেন চিন্তা করতেছেন, কখন করবেন? আমাদের ইসলামী ঐক্য গঠনের প্রক্রিয়া অলরেডি চলমান। কারণ নির্বাচনটা হওয়ার পরিবেশ হলে এটা যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটবে। এটার জন্য যে হোমওয়ার্ক যেটা করার এটা করা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে মামুনুল হক সহ ইসলামী দলগুলো বা ইসলামী ব্যক্তিত্বের অনেক চাপে আছে। সর্বশেষ অবস্থা কি মামুনুল হক? মামুনুল হক সাহেব, তার বিরুদ্ধে 2.5 ডজন মামলা, মানে আসলে মূলত মামলা হলো 42টা। 30টা মামলা থেকে তার জামিন নিতে হবে। বেশ কয়েকটা মামলায় জামিন হয়েছে। গভর্নমেন্ট যে আদালত একদম সুপ্রিম কোর্ট থেকে 2টা মামলা খারিজ করে দিচ্ছে। আসলে আমরা মনে করি আইনের যে আছে আদালত এবং বিচার ব্যবস্থার উপর সরকারের হস্তক্ষেপ আছে, যে কারণে স্বাধীন বিচার ব্যবস্থা না থাকার কারণে মামুনুল হকের এই মামলা এবং যে সকল ওলামায়ে কেরাম জেলে আছে, আমরা যারা জেলে ছিলাম, প্রত্যেকের মামলাই কিন্তু জামিনযোগ্য, কিন্তু এগুলা জামিন না দেওয়া তার অধিকারকে হরণ করা হয়েছে এবং আইনের উপর হস্তক্ষেপ হয়েছে আমরা মনে করি। বিষয়টা একটু রাজনৈতিক, প্রশ্নটা করতেই হয়। হেফাজতের একটা অংশ ছিলেন এবং হেফাজতকে নেতৃত্ব দিয়েছে। হেফাজতের কি অবস্থা? হেফাজত কি শেষ? হেফাজত শেষ হবে কেন? হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন। আমরা হেফাজতে এখনও আছি। অরাজনৈতিক কোনো ইস্যু আসলে হেফাজত আবার নামবে, এটা আমরা বিশ্বাস করি বলেই হেফাজতের নতুন কমিটিতে আমরা সবাই আছি। হেফাজতের 2টা অংশ, আমরা দেখেছিলাম যে হেফাজত একটা ভাগ হয়ে গেছে। এখন কি সেটা সমাধান হচ্ছে নাকি এখনো? হেফাজত একটা অংশই, কিছু লোক হেফাজতের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কারণে তারা বাদ পড়ছে। হেফাজত এক অংশই আছে, কিছু দায়িত্বশীল লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা কমিটি থেকে বাদ পড়ছে। হেফাজত 2 ভাগ হয়নি। হেফাজত আমির কি এখন? মহিবুল্লাহ বাবনগরী, মানে আগের যে বাবুনগরী ছিলেন ওনার ছেলে, ওনার মামা। আরেকটা বিষয় হচ্ছে, বিএনপির সাথে আপনাদের কি কোনো জোটে যাওয়ার কোনো সুযোগ আছে বা কিছু? আমরা আগেই বলছি যে কোনো জোটে যাব কি যাব না এটা কোনো কিছুই বলা যায় না, কারণ আগে নির্বাচনের পরিবেশটা হইতে হবে। বিএনপিও একই দাবিতে আন্দোলন করছে, আমরাও করছি। দেশের সকল দল এই দাবিতে আমি মনে করি ঐক্যবদ্ধ, কয়েকটা 1-2টা দল বাদ দিয়ে। তো এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে, নির্বাচনের পরিবেশ আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। এখন এই সিদ্ধান্ত নিচ্ছেন না? সরকারের কোনো চাপ আছে যে বিএনপিতে যাওয়ার ব্যাপারে? এই ক্ষেত্রে এই কারণে কি আপনারা এত কৌশলী? আমরা এত কৌশলী না, এটা শুধু আমরাই না, মানে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তো সিদ্ধান্ত নিতে হবে। এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।